এই কাদা আর জরাজীর্ণ হোটেলের সামনে দাঁড়িয়ে থাকতেও আমার রুচিতে বাঁচছে বর্দি। স্রেফ দলিলটা সই করিয়েই আমি এখান থেকে বিদেয় হব। এই আধুনিক যুগে এসব মানায় না। রুচিতে বাঁধলে ভেতরে আসিস না অয়ন, তবে মনে রাখিস এই ভিটেটাই তোকে বড় মানুষ বানিয়েছে। বৃষ্টির দিন ভেতরে আয়, মায়ের স্মৃতিধন্য এই ঘর তোকে এখনো পরম মমতায় ডাকছে। মিছে আবেগ দেখিও না দিদি, আমি এখানে কোনো স্মৃতি জড়াতে আসিনি, বরং ব্যবসা করতে এসেছি। শহরের এক প্রমোটারের সাথে কথা পাক্কা, এই ভাঙা হোটেল বিক্রি করলে আমরা কোটি কোটি টাকা পাবো। টাকা তো তুই অনেক কামিয়েছিস অয়ন, কিন্তু বাড়ির শান্তি কি কোনোদিন কিনতে পেরেছিস? মায়ের শেষ ইচ্ছে ছিল এই হোটেলটা যেন টিকে থাকে, তুই কি সেটা নিলামে তুলতে চাস? দুনিয়াটা এখন অনেক কঠিন দিদি, আবেগের চেয়ে ব্যাংকের ব্যালেন্সের দাম অনেক বেশি এখন। আমি দলিল নিয়ে এসেছি, আজকে রাতেই তুমি সই করে দাও, কালকে ভোরে আমি শহরে ফিরবো। সই আমি করে দেবো অয়ন, কিন্তু তার আগে তোকে মায়ের হাতে সেই বিশেষ রান্নাটা খেতে হবে। ওইসব পুরনো আমলের ঝাল আর মশলাযুক্ত খাবার খাওয়ার রুচি আমার অনেক আগেই মরে গেছে। তবুও যখন বলছো এক রাতেই তো আর জাত যাবে না, দলিলটা কিন্তু টেবিলেই থাকবে। খাবার আমি টেবিলেই দেবো রে ভাই, আর দলিলটাও তোর চোখের সামনেই পড়ে থাকবে। খাবার পর যদি তোর মনে হয় সই করার দরকার, তবে আমি বিনা বাক্য ব্যয়ে কলম তুলে নেব। তুমি শুধু শুধু সময় নষ্ট করছো দিদি, আমার সিদ্ধান্ত পাথরের মতো শক্ত আর অটল। আমি গেলাম ফ্রেশ হতে। আমি আশা করি রাতের খাবারের সাথে বিদায় কোনো বাধা দেবে না। হ্যাঁ, সিদ্ধান্ত কার কতটা শক্ত তা আজ রাতই বলে দেবে। বৃষ্টির জল তো পাথরকেও ক্ষয় করে। যা ঘরে যা, জবা পিসি তোর জন্য গরম জল করে রেখেছে, যা হাত মুখ ধুয়ে আয়। খোকা বাবু তো এখন অনেক বদলে গেছে মায়া মা, উনি কি আর ভালোবাসার দাম বুঝবেন? ওনার চোখে এখন শুধু টাকার ঝিলিক, মায়ের হাতে সেই স্বাদ উনি শহরে গিয়ে ভুলেই গেছেন। মানুষ যখন টাকার পেছনে ছোটে তখন সে সব ভুলে যায় জবা পিসি, কিন্তু রক্তের টান কি মোছে? তুমি কচুগুলো একদম মিহি করে বাটো, মাংসের ঝোলের সাথে এমনভাবে মিশে যেন অয়ন আলাদা করতে না পারে। অয়ন তো ছোটবেলায় কচু একদম পছন্দ করতো না, কিন্তু মায়ের হাতের এই রান্নাটা ও একেবারে গপ গপ করে খেয়ে নিত। আমার খুব ভয় হচ্ছে মা, যদি খোকাবাবু সত্যি সত্যি জেদ ধরে হোটেলটা ভেঙে ফেলে। পরিচয় হারাবো না জবা পিসি, এই পরিচয় তো আমাদের শরীরের রক্তে বইছে। সই করার কথা পরে ভাবো। মায়ের সেই পুরনো সুগন্ধি মশলা আজও কি অয়নের পাথর মনকে গলাতে পারবে না? আদা রসুন বাটাটা একটু বেশি করে দাও মা, মাংসের কষানোটা যেন সারা পাড়ায় সুগন্ধ ছড়িয়ে দেয়। এই গন্ধে যদি খোকাবাবুর মনটা একটু নরম হয়, তবেই বুঝবো আমাদের রান্নার সার্থকতা এখনো ফুরিয়ে যায়নি। রান্না দিয়ে আমি আজ আমার সবটুকু চেষ্টা ঢেলে দিচ্ছি জবা পিসি। এটা তো শুধু খাবার নয়, এটা একটা হারানো সম্পর্ক। অয়ন শহরে গিয়ে অনেক কিছু পেয়েছে ঠিকই, কিন্তু মায়ের আঁচলের সেই ঘ্রাণ আরো কোথাও পাবে না। ওই দেখো মা, হাঁড়ির মাংস থেকে কেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঠিক যেন দিদিমণির হাতে সেই জাদুকরি রান্না। খোকাবাবু যদি একবার এই ঝোলের ঘ্রাণ পায়, তবে আমি নিশ্চিত ওর সব রাগ আর অহংকার ধুলোয় মিশে যাবে। অয়নকে ডাকার দরকার নেই জবা পিসি, ঘ্রাণই ওকে টেনে আনবে। তুমি শুধু দস্তরখানাটা ভালো করে বিছিয়ে দাও। আজকের রাতটা আমাদের জন্য খুব বড় পরীক্ষা, হয় আমরা পরিবার ফিরে পাবো, নয়তো চিরতরে একা হয়ে যাব। আমি তো দোয়া করি খোকাবাবু যেন ফিরে আসে, এই পৈতৃক ভিটে তো ওনারও সমান অধিকারের জায়গা। তুমি চিন্তা করো না মা, মানুষের হাতের রান্না যখন হৃদয়ের কথা বলে তখন ঈশ্বরও সহায় হন। তুমি ঠিক বলেছ জবা পিসি, এই কচু মাংসের হাঁড়িতে আজ আমাদের ভাগ্যলিপি লেখা হচ্ছে। চলো চলো হাঁড়িটা নামিয়ে ফেলি, বৃষ্টি বাড়ছে। এখনই সময় হয়েছে অয়নকে তার শেকড়ের স্বাদ মনে করিয়ে দেওয়ার। অয়ন ভাইয়া, দলিলটা সই হলো? আমার বরের ব্যবসার যা অবস্থা, এই টাকাটা না পেলে আমরা যে পথে বসবো। বড়দি শুধু শুধু মায়া বাড়িয়ে দেরি করছে, তুমি একটু কড়া হয়ে বলো যেন সইটা আজই হয়ে যায়। দিদি বলছে রাতে খাবার খাওয়ার পর সই করবে। অযথা চিন্তা করো না রিনা, আমি থাকতে এই ভিটে বিক্রি হবেই। কারোর চিন্তা ভাবনার জন্য আমি কোটি টাকা হাতছাড়া করব না। তুমি ঠিক বলেছো ভাইয়া, আমাদের অভাবের সংসারে আবেগের কোনো জায়গা নেই এখন। বড়দি একা মানুষ, ওনার এত সম্পত্তির মোহ কেন, আমি তো সেটা ভেবেই কুল পাই না। দিদি আসলে এই পুরনো হোটেলটার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে। উনি বাইরের জগৎটা দেখেননি। শহরে ওনাকে একটা ভালো ফ্ল্যাট দিলে উনিও পরে বুঝবেন যে আমি ওনার ভালোই চেয়েছিলাম। কিন্তু যদি দিদি সই করতে অস্বীকার করে? তুমি তো জানো বড়দির জেদ কত বেশি। মায়ের দিব্যি দিলে দিদি আবার গলে যায়। তুমি যেন আবার মায়ের দোহাই দিয়ে সবকিছু পণ্ড করো না। আমি সেই কাঁচা ছেলেটি আর নেই রিনা। আমি ব্যবসা বুঝি আর লাভ লোকসানও বুঝি। মায়ের দোহাই দিলে কাজ হবে না। আমি আইনি কাগজ নিয়েই এসেছি, সই না করলে মামলা হবে। মামলা করলে তো অনেক সময় লাগবে ভাইয়া, আমার টাকার দরকার এখনই, খুব বিপদ আমার। তুমি দিদি
দিদিকে বুঝিয়ে বলো না, যেন অন্তত আমার কথা ভেবে উনি এই হোটেলটা বিক্রি করতে রাজি হয়ে যান। দিদি হয়তো আমাদের খাওয়ার জন্য ডাকছে। চলো দেখি, শেষবারের মতো বসা যাক। আজ এই পৈতৃক মায়া শেষ রাত, কালকে থেকে আমরা শুধু ব্যবসায়ী আর শহরের মানুষ। চলো ভাইয়া, খাবারের টেবিলেই শেষ ফয়সালা হবে। আমার বুকটা কেন জানি দুরু দুরু কাঁপছে। বৃষ্টির শব্দটা আজ বড্ড বেশি শোনাচ্ছে এই বাড়িতে। কেমন যেন এক অদ্ভুত বিষণ্ণতা চারিদিকে। ভয় পাস না রিনা, টাকার গরম সব ভয় দূর করে দেয়। দেখি দিদি কি রান্না করেছে, চল। আশা করি মায়ের সেই পুরনো কচু মাংসের স্বাদ দিদি আজও বজায় রাখতে পেরেছে। কি এই স্বাদটা, এটা তো হুবহু মায়ের হাতের মতো। দিদি, তুমি কি আজও সেই পুরনো মশলা আর সেই মাটির হাঁড়িতেই মাংসটা রান্না করেছো? হাঁড়িটা পুরনো হলেও ভালোবাসাটা এখনো টাটকা অয়ন। তুই তো শুধু হোটেলটা বেচতে চেয়েছিস, কিন্তু একবারও কি ভেবে দেখেছিস এই স্বাদের রেসিপিটা তুই কোন প্রমোটারের কাছে বিক্রি করবি? আমি শহরের কত দামি রেস্তোরাঁয় খেয়েছি, কিন্তু এই ঘ্রাণটা কেন জানি আমাকে আবার সেই ছোটবেলাতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। মা যখন উনুনের পাশে বসে আমাদের খাইয়ে দিতেন, তখন কি আমরা কখনো ভেবেছিলাম সম্পত্তির জন্য লড়াই করব? আমরা ভাবিনি অয়ন, কারণ তখন আমাদের কাছে একে অপরের হাতটাই ছিল সবচেয়ে বড় সম্পত্তি। আজ তোর সামনে ওই দলিলের কাগজগুলো বড় হয়ে গেছে, কিন্তু মায়ের হাতের এই রান্নাটা তো মিথ্যা নয়। দিদি, আমি সারা জীবন টাকার পেছনে ছুটেছি আর ভেবেছি এটাই চরম সার্থকতা, কিন্তু আজকে এক প্লেট কচু মাংস আমাকে বুঝিয়ে দিল কোটি টাকা দিয়েও আমি তোর মমতা কিনতে পারবো না। টাকা তো আসবে যাবে অয়ন, কিন্তু এই ভিটে বিক্রি করলে আমাদের মায়ের আত্মাটা বড় কষ্ট পাবে রে। তুই কি সত্যি পারবি এই ঘরটা ভেঙে ধুলো করে দিতে, যেখানে তুই প্রথম কথা বলা শিখেছিলি? আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম দিদি। আমি ভেবেছিলাম টাকা দিয়ে আমি আমার শান্তি কিনে নেব, কিন্তু আসল শান্তি তো এখানেই ছিল, এই ভাঙা চালের নিচে তোর হাতের মাখানো এই ভাতের গ্রাসে। ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই রে পাগল। মানুষ যখন ভুল করে তখনই সে আবার নতুন করে চেনার সুযোগ পায়। দলিলটা তো সামনেই আছে, এখন তুই নিজেই ঠিক কর, তুই কি মায়ের স্মৃতি রাখবি নাকি কাগজের নোট? এই কাগজের আর কোনো দাম নেই আমার কাছে দিদি। আমি হোটেল বিক্রি করব না, বরং আমি টাকা দেব যাতে আমাদের এই পৈতৃক ভিটে নতুন করে প্রাণ ফিরে পায়। অয়ন রে, আজ আমার জানটা সার্থক হলো। আমি জানতাম রক্তের টান তোকে পথ ভোলাতে দেবে না। হিংসে আজ হেরে গেল রে ভাই। আমাদের মায়ের ভালোবাসা আর এই কচু মাংসের স্বাদ আজ জিতে গেল। অয়ন ভাইয়া, তুমি কি করলে? দলিলটা ছিঁড়ে ফেললে কেন? আমাদের ঋণের টাকাটা এখন কে দেবে? আমি তো তোমার উপর ভরসা করে সব আশা বেঁধেছিলাম। তুমি কি আমাদের বিপদের কথা একটা বারও ভাবলে না? রিনা, টাকার জন্য নিজের ভিটে বিক্রি করা কোনো সমাধান নয়। আমি অন্যভাবে তোর ব্যবস্থা করছি। আমি আমার শহরের একটা প্রজেক্ট থেকে টাকা সরিয়ে তোর সব ঋণ শোধ করে দেব, কিন্তু এই ভিটে রক্ষা করব। তুমি কি সত্যি বলছো ভাইয়া? তুমি নিজের পকেট থেকে আমার ঋণের টাকা শোধ করে দেবে? আমি তো ভেবেছিলাম তুমি দিদির আবেগের কাছে হেরে গেছো আর আমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছ। দিদির আবেগের কাছে হারিনি রিনা, আমি হার মেনেছি আমার নিজের শেকড় আর অস্তিত্বের কাছে। টাকা তো আজ আছে কাল নেই, কিন্তু এই বাড়িটা না থাকলে আমাদের আর কোনো পরিচয় থাকবে না। আর হোটেলটা তো মায়ের স্মৃতি, এটা আঁকড়ে ধরেই দিদি বেঁচে আছে। আমি কি করে পারি দিদির বেঁচে থাকার এই শক্তি এই কচু মাংসের হোটেল বিক্রি করতে? আমি ক্ষমা চাইছি ভাইয়া, টাকার অভাব আমার বুদ্ধির লোভ করে দিয়েছিল। আমি শুধু স্বার্থপরের মতো ভেবেছি। মায়া দিদি কত বড় মনের মানুষ যে উনি আমাদের কাউকেই দোষারোপ করেননি একটা বারের জন্য। দিদি বটগাছের মতো আমাদের ছায়া দিয়ে আগলে রেখেছেন, আর আমরা কুড়াল নিয়ে সেই গাছ কাটতে এসেছি। চলো দিদির কাছে ক্ষমা চাই। আজ থেকে আমরা সবাই মিলে এই হোটেলটাকে আবার গড়ে তুলব। তুমি ঠিক বলেছো ভাইয়া, সম্পত্তির চেয়ে বড় শান্তি হলো আমাদের এই ভাই বোনেদের একতা। মায়ের হাতের সেই কচু মাংসের স্বাদ আমাদের সবার চোখ খুলে দিয়েছে আজ রাতে। তুমি নিজের ঋণের কথা ভুলে যাও রিনা, ওটা আমার দায়িত্ব। তুমি শুধু দিদির হাতটা শক্ত করে ধরে রাখো। আমরা আবার সেই পুরনো দিনগুলো ফিরিয়ে আনবো, যখন আমরা সবাই একসাথে এ বাড়িতে হাসতাম। চলো ভাইয়া, দিদি একা রান্না করে বসে হাঁড়ি বাসন গোছাচ্ছেন, আমরা গিয়ে ওনাকে সাহায্য করি। আজকের রাতটা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। বড় কষ্টের পর বড় আনন্দ। ঠিক বলেছ রিনা, অন্ধকারের পরেই তো ভোরের আলো ফুটে ওঠে। চলো দিদির পাশে দাঁড়াই। আজকে থেকেই কচু মাংসের হোটেল হবে আমাদের গর্ব, আমাদের পরিবারের মিলনের প্রতীক। দিদি, মেজদা তো দলিল ছেড়ে ফেলেছে শুনলাম। আমার যে বিশ্বাসই হচ্ছে না এমন অলৌকিক কিছু ঘটবে। তুমি কি সত্যি মায়ের রেসিপিতে কোনো জাদুমন্ত্র মিশিয়েছিলে যেটা মেজদাকে একদম বদলে দিল? জাদুমন্ত্র তো ভালোবাসার নামে ছিল সুমি। মা বলতেন মানুষের পেটে শান্তি থাকলে মনেও শান্তি থাকে। অয়ন ছোটবেলায় যেমনটা ছিল, আজ সেই পুরনো অয়নটাকেই আমি ফিরে পেয়েছি। ওর রাগ ধুয়ে গেছে।
মেজদি, রিনাও তো কেমন নরম হয়ে গেছে। ও তো আগে শুধু টাকার কথা বলছিল বারবার। আমি তো ভেবেছিলাম আজ রাতে এই বাড়িটা আমাদের থেকে চিরতরে হারিয়ে যাবে শপিং মলের ভিড়ে। আমাদের কচু মাংসের হোটেলও আমরা চিরতরে হারিয়ে ফেলবো। টাকা তো মানুষের মন বিষাক্ত করে দেয় রে সুমি, কিন্তু বিপদের সময় মানুষ আবার আপনজনকেই খোঁজে। রিনার অবস্থাটাও খুব খারাপ ছিল, কিন্তু অয়ন দায়িত্ব নেওয়ায় ও এখন অনেক স্বস্তিতে আছে। দিদি, তুমি তো এই হোটেলের জন্য নিজের পুরো জীবনটা দিয়ে দিলে। আজ তোমার আনন্দ দেখে আমার খুব ভালো লাগছে। এখন থেকে কি আমরা সবাই মিলে এই হোটেলটা চালাবো আর আগের মতো একসঙ্গে থাকবো? হ্যাঁ সুমি, অয়ন বলেছে ও এই হোটেলটাকে আধুনিক করে সাজিয়ে দেবে, কিন্তু স্বাদ থাকবে সেই আগের মতো। শহর থেকে মানুষ আসবে আমাদের গ্রামের এই ঐতিহ্যবাহী কচু মাংসের স্বাদ নিতে। এটা ভেবেই বুকটা আমার ভরে উঠছে। মা বেঁচে থাকলে আজ কত খুশি হতেন দিদি। উনি তো সবসময় চাইতেন আমরা যেন এক হয়ে থাকি। তুমি সত্যিই মায়ের যোগ্য মেয়ে। তুমি আমাদের এই বড় বিপর্যয় থেকে বাঁচিয়ে দিলে। বিপর্যয় থেকে তোরা সবাই মিলে বেঁচেছিস সুমি। অয়ন যদি দলিলে সই করার জন্য জেদ করতো, আমি কি আটকাতে পারতাম? সবই ওপরওয়ালার ইচ্ছা। উনি আমাদের সবার মনে শুভ বুদ্ধি দিয়েছেন এই বৃষ্টির রাতে। বাবা, তুমি কি সত্যি এই জরাজীর্ণ পৈতৃক ভিটেটা আর বিক্রি করছো না? আমি তো ভেবেছিলাম আজ সকালেই আমরা শহর ফেরার জন্য রওনা দেব, সব কিছু চূড়ান্ত করে। না রে বাবা, এই হোটেলের প্রতিটি ধুলোকণায় আমার শৈশবের অক্সিজেন মিশে আছে। কালকে রাতে তোর বড় পিসির হাতের কচু মাংস খাবার পর আমি আমার আসল ঠিকানার খোঁজ পেয়েছি। বড় পিসির রান্নাটা সত্যি ম্যাজিকের মতো ছিল। আমি এমন স্বাদ আগে কোথাও পাইনি। কিন্তু তুমি তো বললে এই জায়গাটা ব্যবসায়িক দিক থেকে একদম লাভজনক। ব্যবসার চেয়েও বড় হলো উত্তরাধিকার, যা হারিয়ে গেলে কোটি টাকা দিয়েও ফিরে পাওয়া যায় না। আমি ঠিক করেছি শহর থেকে দক্ষ লোক এনে এই হোটেলটাকে নতুন রূপে সংস্কার করব। দারুণ আইডিয়া বাবা। আমরা কি তবে এখন থেকে প্রায়ই এখানে আসবো ছুটি কাটাতে? শহরের যান্ত্রিকতা ছেড়ে এই সবুজ আর বৃষ্টির ঘ্রাণ আমারও খুব ভালো লাগছে। শুধু ছুটি কাটাতে নয়, আমি চাই তুইও এই মাটির টান অনুভব করিস বড় হয়ে। আমাদের পরিবারের ঐতিহ্য যেন তোর হাত ধরে পরবর্তী প্রজন্মে বেঁচে থাকে। আমি পিসিকে সাহায্য করব বাবা। ওই হোটেলের গল্প আমি ইন্টারনেটে ছড়িয়ে দেব সবার কাছে। দেখো, আমাদের আমাদের এই কচু মাংসের হোটেল একদিন সারা দেশের মানুষের কাছে জনপ্রিয় হবে। সাবাস আকাশ, তোদের নতুন ভাবনা আর তোর পিসির হাতের জাদু মিলেই ইতিহাস করবে। আমি খুব লজ্জিত যে আমি অমূল্য সম্পদটা টাকার বিনিময়ে বিক্রি করতে চেয়েছিলাম। ভুল মানুষই করে বাবা, কিন্তু তুমি তো শেষ পর্যন্ত তোমার পরিবারকেই বেছে নিলে বলো। দেখো, বড় পিসি আর পিসিমা বারান্দায় কত হাসি খুশি এখন। ওনাদের এই হাসিটাই তো আসল জয়, বলো। একদম ঠিকই বলেছিস। এ হাসির কোনো বাজার দর হয় না রে বাবা। চল ভেতরে গিয়ে দেখি জবা পিসি আমাদের জন্য চায়ের জল চড়িয়েছে কিনা। রিনা রে, কত বছর পর আমরা এভাবে সকলে একসাথে চা খাচ্ছি বলতো। মনে হচ্ছে ছোটবেলা সেই দিনগুলো আবার ফিরে এলো, যখন আমরা মা বাবার কোল ঘেঁষে বসতাম। আমাকে মাফ করে দিও গো বর্দি। টাকার অভাবে আমি একদম অন্ধ আর স্বার্থপর হয়ে গিয়েছিলাম। তুমি কত কষ্ট করে এই ঘর আগলে রেখেছো, আর আমি সেটা ভেঙে ফেলার ষড়যন্ত্র করছিলাম। মাফ অনেক আগেই করেছি রে বোন। পরিবারের ওপর ঝড়ঝাপটা এলে মানুষের মাথা ঠিক থাকে না। অয়ন দায়িত্ব নিয়েছে জেনে আমার খুব ভালো লাগছে। এখন তুই নিশ্চিন্তে সংসার কর। অয়ন ভাইয়া সত্যিই বড় মনের পরিচয় দিয়েছে। আমাদের সব ঋণ ও একাই শোধ করে দিচ্ছে। আমি ঠিক করেছি মাসে অন্তত একবার আমি সপরিবারে এখানে এসে কয়েকটা দিন থাকবো। এই তো বোনের মতো কথা। এই বাড়িটা তো তোদেরও, শুধু একা আমার নয়। তোরা এলে এই জনমানবহীন উঠোনটা আবার কলকাকলিতে ভরে উঠবে। মায়ের আত্মা শান্তি পাবে। বর্দি, তুমি কি একাই হোটেলটা চালাতে পারবে, নাকি আমাদেরও কোনো দায়িত্ব আছে? আমি চাই আমার স্বামীও যেন মাঝে মাঝে অয়ন ভাইয়ার সাথে এসে হোটেলের তদারকি করে। তোরা পাশে থাকলে আমি সব পারবই না। এই হোটেল এখন আমাদের সবার গর্ব। আমি আর জবা পিসি মিলে রান্নাটা সামলাবো, আর অয়ন শহর থেকে কাস্টমার পাঠানোর ব্যবস্থা করবে। কাল রাতে সেই কচু মাংসের স্বাদটা এখনো আমার মুখে লেগে আছে গো দিদি। ওই এক থালা খাবার আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। হিংসা দূরে ঠেলে ভালোবাসা ফিরিয়ে আনলো। খাবার তো একটা অছিলা মাত্র, আসল হলো মনের টান, যা বৃষ্টির ফোঁটার মতো তোদের ভিজিয়ে দিল। চল এবার উঠি। অয়ন আর আকাশকে সকালের নাস্তা দিতে হবে, অনেক কাজ বাকি। আমি আসছি দিদি। আজ থেকে রান্নার কাজ আমিও তোমার সাথে হাতে হাতে সাহায্য করব। আমরা দুই বোন মিলে আজ মায়ের সেই বিশেষ রেসিপি নাস্তাটা বানাবো সবার জন্য। জবা পিসি, কালকে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি সত্যিই খুব দুঃখিত। তুমি তো আমার ছোটবেলার কত আবদার মেনেছো।
এই অধম খোকাকে ক্ষমা করে দিও। ও মা, খোকা বাবু, এইসব কি বলছো? তুমি তো আমার নিজের ছেলের মতোই। মায়ামা বলছিল তুমি নাকি ফিরে আসবেই। ওনার বিশ্বাসের মর্যাদা আজ তুমি রেখেছো। দিদির বিশ্বাসী আজকে আমাকে নতুন মানুষ বানিয়েছে জবা পিসি। আমি শহরে গিয়ে শেকড় ভুলেছিলাম। বলো তো, এই হোটেলের জন্য তোমার কি কি অভাব আছে? আমি সব নতুন করে দেব। আমার কিছু চাই না বাবা, শুধু মায়ামা যেন হাসি মুখে এই ভিটেতে তার জীবন পার করতে পারে। আর তুমি প্রতিবার সময় পেলে আমাদেরকে দেখতে এসো, তাতেই আমি খুশি। আর আমার জন্য একটা কালো শাড়ি এনো। শুধু শাড়ি কেন, তোমার জন্য আর দিদির জন্য আমি সব থেকে দামি উপহার আনবো। আর শোনো, আজকে থেকে এই রান্নাঘরে ধোঁয়া হবে না। আমি আধুনিক চুলা বানিয়ে দেব। শহর তো কত কি দেয় বাবা, কিন্তু তুমি যে দিদির হাতের কচু মাংসকে কেঁদে ফেললে, সেটাই বড় পাওয়া। এই ভালোবাসার ওম থাকলে আমাদের কোনো কষ্টই আর গায়ে লাগবে না খোকা বাবু। আমি বড় দিদিকে বলেছি, হোটেলের চারপাশটা আমি ফুলের বাগান করে দেব। কচু ক্ষেতটাও থাকবে পাশে, কারণ ওটাই তো আমাদের এই হোটেলের আসল সম্পদ। দিদিমণি বেঁচে থাকলে আজ তোমার মাথায় হাত দিয়ে দোয়া করতেন খোকা বাবু। তুমি তোমার মায়ের মুখটা উজ্জ্বল করেছো, পরিবারের সম্মান রক্ষা করেছো। মায়ের ছবিটা আমি নতুন করে বাঁধাই করে বড় হল ঘরে টাঙিয়ে দেব জবা পিসি। সবাই যেন ঢুকতেই বুঝতে পারে এই হোটেলের রান্নায় মায়ের হাতের আশীর্বাদ মিশে আছে। আজ থেকে আমাদের সুদিন শুরু হলো বাবা। অনেক অন্ধকার কাটিয়ে আলো এলো। দোয়া করি আর যেন কোনো অশান্তির কালো ছায়া এই পরিবারের ওপর না পড়ে। অয়ন, সাবধানে যাস রে ভাই। শহরে গিয়ে আবার এই দিদিকে ভুলে যাস না যেন। রিনার ঋণের কাগজগুলো মনে করে নিয়েছিস তো? সাবধানে সামলে চলিস। দিদি, এখন থেকে আমার সব রাস্তার শেষ গন্তব্য হবে এই হোটেল। আর তোমার ভালোবাসা, রিনার সব দায়িত্ব আমার। তুমি শুধু নিজেকে সুস্থ রেখো আর জবা পিসিকে সাথে রেখো। পরের মাসে বৃষ্টির দিনে কিন্তু তোদের সবার এখানে আসার কথা মনে আছে তো? আমি মানকচুগুলো আগে থেকেই গুছিয়ে রাখবো। তোরা এলে আবার জমিয়ে ভোজ হবে। অবশ্যই আসবো দিদি, আর সাথে করে আমার কিছু শহরের বন্ধুকেও নিয়ে আসবো। ওদেরও একবার তোমার হাতের অমৃত খাইয়ে প্রমাণ করে দেব গ্রাম্য রান্নাই সেরা। তোর জন্য আমি সব সময় দুয়ার খোলা রাখবো অয়ন। আজ থেকে শুধু তুই আমার ভাই নোস, তুই আমার ভরসা। অহংকারকে বিসর্জন দিয়ে তুই যে মাটির টান বেছে নিলি, এতেই আমার বুকটা গর্বে ভরে গেছে। আশীর্বাদ করো দিদি, যেন ওই পৈতৃক ভিটে কোনো দিন অসম্মানিত না হয়। আমি শহরে গিয়েই সংস্কারের জন্য ইঞ্জিনিয়ার পাঠাবো। হোটেলটা খুব জলদি নতুন রূপে সাজবে। আধুনিক যাই করিস রে অয়ন, রান্নাঘরের মাটির উনুন আর মায়ের সেই পুরনো স্বাদ যেন না বদলায়। মানুষ যেন এখানে এসে ঘরের মমতা খুঁজে পায়। এটাই হবে আমাদের বড় জয়। সেটাই হবে দিদি। নাম থাকবে কচু মাংসের হোটেল, আর প্রাণ হবে তোমার ভালোবাসা। আকাশ আর রিনা গাড়িতে বসে আছে, তবে আমি এখন আসি, তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ, ভালো থাকিস অয়ন। এই বর্ষার বৃষ্টি যেন আমাদের হৃদয়ের সব হিংসে ধুয়ে মুছে দেয় চিরতরে। তোর ফেরার অপেক্ষায় আমি প্রতিদিন ওই গেটের দিকে তাকিয়ে থাকবো রে ভাই। বিদায় দিদি, তবে এটা বিদায় নয়, এটা একটা নতুন বন্ধনের সুন্দর শুরু। শহরে যাচ্ছি শরীর নিয়ে, কিন্তু আমার মনটা আজকে থেকে এই কচু মাংসের হোটেলেই রয়ে গেল।